শ্রীমতী মমতা ব্যানার্জি, আপনি কান খুলে শুনে রেখে দেন। আপনি বলেছেন ওয়াকফের আন্দোলন করতে গেলে দিল্লি যাও। আমি বলছি আপনার কাছে আবেদন, 2026 সালের ভোটের বৈতরণী পার করার জন্য পশ্চিম বাংলার মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ প্রেমী মানুষের কাছে না এসে দিল্লির পথটাকে আমরা সুগম করে দেব। ওইখানে যে আপনি ভোট চাইবেন, এই পশ্চিম বাংলার কোন বাড়িতে যদি আপনার ক্যাডার এসে ভোট চাই, আমরা গরম গরম উত্তম কিল ঘুষি দিয়ে। আপনি ভাববেন না যে বিজেপির ভয় দেখিয়ে আমাদের ব্যবহার করবেন। এই ইমাম সাহেবদের বলছি, আপনি আমাদের মসজিদের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। মন্ত্রীর ডাকে যে ইমাম যাবে, আমরা সামাজিক ভাবে সেই ইমামকে বয়কট করব। কেননা কোন রাজনীতি দলের দালালি ইমামরা করতে কিভাবে হলো, এটা গোটা ভারতবাসীর প্রশ্ন। এই প্রশ্নের জবাব 2026-এ পশ্চিম বাংলার মানুষ বুঝে নেবে। দিদি নম্বর কথা, আমাদের ট্যাক্সের টাকায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা ভারতবর্ষের শ্রেষ্ঠ চেয়ারে বসিয়েছি। তিনি কি করলেন? তিনি করলেন কি? পেহেলগাঁয়ের সন্ত্রাসীদেরকে মারার জন্য, শেষ করার জন্য যুদ্ধ শুরু করলেন। সেই যুদ্ধের নাম হলো অপারেশন সিন্দুর। গোটা ভারতবর্ষী স্বাগত জানিয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ, আদিবাসী থেকে শুরু করে এসসি, এসটি, আমরা ভারত প্রেমিক, আমরা দেশ প্রেমিক, আমরা সংবিধান প্রেমিক, আমরা সন্ত্রাসবাদী যেখানেই থাকুক না কেন, কোন গর্তের ভিতরে যদি লুকিয়ে থাকে, গরম পানি ঢেলে পার করে নিয়ে এসে আইনের আওতায় দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে দেখতে আমরা চেয়েছিলাম। কিন্তু সেটা না করে ভারতবর্ষের মোদী সরকার করেছে কি? একটা নাটকীয় যুদ্ধ শুরু করেছে। যুদ্ধের নাম অপারেশন সিন্দুর। আপনারা জানেন অপারেশন সিন্দুরে যে মহিলাটি সুফিয়া কুরাইশি, তার অপরাধ ছিল সে ইসলাম ধর্মাবলম্বী, তার অপরাধ ছিল সে মুসলমান। এই অপরাধে দেশের জন্য জীবনটা দেওয়ার জন্য তিনি বিমানে চেপে পাকিস্তানের বড় বড় সন্ত্রাসী ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে। তাকে ভারতবর্ষ থেকে দেশের বড় সম্মান দেওয়া উচিত ছিল। হ্যাঁ, মোদী সরকারের কাছে আমরা কি পেতে চাই, কি পেতে পারি? সম্মান দিয়েছে। কি সম্মান দিয়েছে? মুদির চামচা দালাল বিজয় শাহকে দিয়ে আমাদের বোন ওই সুফিয়া কুরাইশিকে আতঙ্ক সন্ত্রাসবাদীর বোন হিসাবে উপহার পুরস্কার দিয়েছে। লজ্জা, লজ্জা আর শুধুই লজ্জা। এই সরকারের দ্বারাই কোনদিন ভারতবর্ষের আপনার আর্মি, বিএসএফ, যারা ভারতবর্ষের আপনার যারা এই দেশকে যারা সংরক্ষণ করার জন্য যারা বর্ডারে আছে, তারা সুরক্ষিত নয় এই সরকারের মাধ্যমে। সমস্ত রেল টিকিটের মধ্যে তিনার ছবিটা তৈরি করে দিয়ে তিনি সাজতে চাচ্ছেন যে ভারতবর্ষের সবচাইতে সুন্দর এবং দেশভক্ত প্রধানমন্ত্রী। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনাদের জানাতে চাই
যে সিন্দুর যে অপারেশন, এই অপারেশনকে আমরা সমর্থন জানাই। সিন্দুর অপারেশনকে আমরা আমাদের গর্ব, দেশের শান মান মর্যাদা, এটা বিশ্বের দরবারে বড় হয়েছে। কিন্তু इस सरकार को सिंदूर से क्या मतलब है? ये सरकार सिंदूर का कीमत क्या समझेंगे? अरे मोदी जी, अपना बीवी का सिंदूर संभाल नहीं सकता, ये सारे भारतवर्ष का हर एक नारी का सिंदूर क्या संभालेंगे? ये हर घर घर में सिंदूर पहुंचा रहा है, हर एक लड़की के सामने सिंदूर पहुंचा रहा है, इसमें कोई काम नहीं चलेगा। আমি একটা কথা বলছি, আপনারা একটু বুঝুন। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা কি খাবারের? না, পার্থক্যটা খাবারের না, পার্থক্যটা হচ্ছে আপনার জাতের, পার্থক্যটা হচ্ছে আপনার চরিত্রের, পার্থক্যটা হচ্ছে আচরণের। আমাদের ট্যাক্সের, দুধ নামক ট্যাক্সের, ভারতবর্ষের 140 কোটি জনতার দুধ নামক ট্যাক্সের টাকা খেয়ে এরা বিষ ছড়াচ্ছে। এই বিষ দাঁতগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা উগড়ে না ফেলবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। আর একটা কথা বলে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি। পশ্চিম বাংলার সরকার শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে এই মঞ্চ থেকে আমরা আবেদন করব এবং হুঁশিয়ারিও দেব, আবেদনও করব, হুঁশিয়ারিও দেব। আপনি ভাববেন না যে বিজেপির ভয় দেখিয়ে আমাদের ব্যবহার করবেন। এই ইমাম সাহেবদের বলছি, আপনি আমাদের মসজিদের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন। এ কষ্ট আমাদের ভিতরে তাও তাও করে চলছে। মসজিদের ইমামরা, আমি বলবো, এ হুঁশিয়ারি দিয়ে বলবো, ইমামরা মুখ্যমন্ত্রীর ডাকে যে ইমাম যাবে, আমরা সামাজিক ভাবে সেই ইমামকে বয়কট করব। কেননা কোন রাজনীতির দলের দালালি ইমামরা করতে পারবে না। এই হুঁশিয়ারি আমি দিতে চাই। কোন রাজনৈতিক দলের দালালি ইমামরা করতে পারবে না, এই হুঁশিয়ারি আমি দিতে চাই। আর একটা আবেদন করতে চাই, শ্রীমতী মমতা ব্যানার্জি, আপনি কান খুলে শুনে রেখে দেন। আপনি বলেছেন ওয়াকফের আন্দোলন করতে গেলে দিল্লি যাও। আমি বলছি আপনার কাছে আবেদন, 2026 সালের ভোটের বৈতরণী পার করার জন্য পশ্চিম বাংলার মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ প্রেমী মানুষের কাছে না এসে দিল্লির পথটাকে আমরা সুগম করে দেব। ওইখানে যে আপনি ভোট চাইবেন, এই পশ্চিম বাংলার কোন বাড়িতে যদি আপনার ক্যাডার এসে ভোট চাই, আমরা গরম গরম উত্তম কিল ঘুষি দিয়ে স্বাগত জানাবো। বন্ধুগণ, আপনাদেরকে জেনে রাখতে হবে, কেউ কেউ বলেছে আন্দোলন স্তব্ধ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর চোখ রাঙানির মাধ্যমে। না, আন্দোলন স্তব্ধ হয়ে যায় না। আমরা দেশপ্রেমী, আমরা দেশকে ভালোবাসি। দেশে একটা যুদ্ধ পরিস্থিতি চলছিল। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশভক্তি কাকে বলে দেখিয়ে দিয়েছে আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অমিত শাহকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে
আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ আমাদের রক্তবিন্দু দিয়ে বাঁচানোর লড়াই। তারপরও আমরা দেশকে কেমন ভালোবাসি দেখো। আমাদের সমস্ত আন্দোলন বন্ধ থাকবে, স্লোগান বন্ধ থাকবে, মিছিল বন্ধ থাকবে, মিটিং বন্ধ থাকবে। 3 দিন ভারতবর্ষ জুড়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কোনো মিটিং মিছিল করি না। আমরা কি সম্প্রদায়, কি জাতি, আমরা কেমন দেশকে ভালোবাসি, কেমন সংবিধানকে ভালোবাসি আমরা বুঝিয়ে দিয়েছি। বন্ধুগণ, আপনারা যায়েন ব্রিগেড নিয়ে, হবে তো কথা, কথা তো হবে। এই যে রোড রেডে যে ঈদের নামাজ হয়, রোড রেডে ঈদের নামাজের গল্প কত সুন্দর দেখেন। সেনাবাহিনী করলো কি, যে রোড রেডে আর ঈদের নামাজ হবে না। কলকাঠি মুখ্যমন্ত্রীর বিভিন্ন চামচারা বলছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আমরা খুশি না বেজা? খুশি না বেজা? আমরা খুশি। তাহলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যদি রেড রোডের সেনাবাহিনীর কাছ থেকে যদি ঈদের নামাজের পারমিশন আদায় করে নেওয়া যায়, গোটা পশ্চিম বাংলার মানুষের আর বুঝতে অসুবিধা হয় না এই ব্রিগেড স্তব্ধ করার ভিতরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কলকাঠি ছিল, কলকাঠি ছিল।